খাবার দিয়ে যাচ্ছি, খেয়ে নে। দরকার নেই। আদিলের জবাব শুনে রুচির রাগটা যেন তরতর করে বেড়ে গেল। হনহন করে সামনে গিয়ে কাছাকাছি দাঁড়াতে আদিল দ্রুত কয়েক কদম পিছিয়ে গেল। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। রুচি বুঝতে পারলো আদিল ওর কাছাকাছি থাকতে চাইছে না, এমনকি ওর দিকে তাকাচ্ছে না পর্যন্ত। আদিলের এমন আচরণে রুচির খুব খারাপ লাগলো। মনে হচ্ছে কেউ শ্বাস বন্ধ করে রেখেছে। তবে রুচি আর বুঝতে বাকি থাকলো না তখনকার ঘটনার জন্যই আদিল এভাবে রিয়াক্ট করছে। হয়তো ওকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছিল সে। রুচি আদিলকে কিছু বলার জন্য মুখ খুলতে নিল, কিন্তু তার আগেই আদিল উপরে চলে গেল। রুচি কয়েক মুহূর্ত সেখানেই ঠায় দাঁড়িয়ে থাকলো। এরপর রান্না করে যেয়ে একটা প্লেটে খাবার বেড়ে নিল। আদিল খায়নি বলে শান্তা বেগম তার জন্য খাবার আলাদা করে রেখে দিয়েছিলেন। জগতে এক গ্লাস পানি ঢেলে নিয়ে সবকিছু একটা ট্রেতে সাজিয়ে নিল। তারপর খাবারের ট্রে হাতে আদিলের ঘরের দিকে রওনা দিল। আদিলের ঘরের দরজা খোলাই ছিল। রুচি ঢুকে দেখলো ঘর ফাঁকা। বাথরুম থেকে পানির শব্দ ভেসে আসছে। রুচি খাবার শুদ্ধ ট্রে বিছানার পাশে সাইডের টেবিলে রাখলো। কিছুক্ষণ অপেক্ষা করতে আদিল টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হলো। ঘরে রুচিকে দেখে কিছুটা চমকালো। সে ভেবেছিল রুচি হয়তো আর কখনোই তার সাথে একা কোথাও থাকবে না। রুচির গম্ভীর কণ্ঠে আদিলের ভাবনায় ছেদ পড়ল। খাবার নিয়ে এসেছি, খেয়ে নিস। আদিল এক পলক খাবারের দিকে দেখে বলল, বললাম তো খাবো না, খিদে নেই। দেখ, রাত অনেক হচ্ছে, আর ঝামেলা করিস না, চুপচাপ খেয়ে শুয়ে পড়। হ্যাঁ সেটাই, অনেক রাত অনেক হচ্ছে। তুই এখানে আমার ঘরে কি করছিস? তখনকার ঘটনা কি মনে নেই নাকি? নাকি আরেকবার মনে করিয়ে দিতে হবে? আদিলের কথায় রুচি ওর দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। আদিল সে দৃষ্টি উপেক্ষা করে আবার বলল। খাবার নিয়ে চলে যা। আদিল ভেজা তোয়ালেটাকে রেখে এলো। রুচি দেখলো আদিল বাম হাতে সব কাজ করছে। কি হলো, সারা রাত কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? আমি ঘুমাবো, যা এখন। ও ব্যথায় হাত নাড়াতে পারছে না, সেজন্য এমন করছে। আদিলকে সারা রাত না খেয়ে থাকতে দিবে না ভেবে রুচি নিজে ওকে খাইয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। এতে যা হওয়ার হবে। রুচি আর কিছু আমলে নিল না। এমনিও সারাক্ষণ ভেবেচিন্তে কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছে সে। আর দেরি না করে সোজা গিয়ে ভাতের প্লেটটা নিজের হাতে তুলে নিল। বিছানায় বসে ভাত মাখাতে মাখাতে বলল। বস। আদিল আরেক দফা আশ্চর্যিত হলো। কি করতে চাইছো? ওকে আমাকে তুলে খাওয়াতে যাচ্ছে? এত কিছুর পরও আমার জন্য এত কেয়ার? নিজের আঘাত পাওয়া হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে ভাবল। বাহ, হাতে ব্যথা দিয়ে দেখছি ভালোই করেছি। যদি জানতাম এরকম কিছু হবে তবে আগেই কাজটা করে ফেলতাম। কি হলো বস, সারা রাত পড়ে নেই আমার কাছে। আদিল এসে রুচির পাশে বসলো। রুচি আদিলের মুখের সামনে ভাত তুলে ধরল। রুচির হাত কেমন কাঁপছে, কিন্তু সেটাও আদিলকে বুঝতে দিতে চাইছে না। কিন্তু রুচির কাঁপা কাঁপা হাত আদিল ঠিকই লক্ষ্য করলো। রুচি অস্বস্তি অনুভব করছে বুঝে বলল। তোর কষ্ট করতে হবে না, আমি নিজেই খেয়ে নিতে পারবো। কোন হাত দিয়ে খাবি শুনি? বাম হাতে দিয়ে? চুপচাপ মুখ বন্ধ করে খা। মুখ বন্ধ করে নিলে খাবো কিভাবে আজব? আরে আমি সেটা বলেছি নাকি? মানে শুধু খাওয়ার জন্য মুখ খুলবি, নে হা কর তাড়াতাড়ি। আদিল আর ডানে বামে না তাকিয়ে সোজা রুচির হাত থেকে খেয়ে নিল। সুচিকে যেমন খাইয়ে দিই তেমনি আদিলকে খাইয়ে দিচ্ছি। এটাকে এত অস্বাভাবিকভাবে নেওয়ার কি আছে? রুচি মনে মনে এক কথা বারবার আওড়ালো, যেন নিজেই নিজের মনকে বোঝাচ্ছে। এদিকে আদিল বেশ তৃপ্তি সহকারেই খাচ্ছে। অন্যদিন হলে তাও দুষ্টুমি করে রুচির হাতে কামড় বসিয়ে দিত, কিন্তু আজ সেসব কিছু করার সাহস পাচ্ছে না। রুচি নিশ্চয়ই তার স্পর্শ পছন্দ করে না, না হলে তখন ওভাবে চোখের পানি ফেলতো না। রুচির জন্য এই অস্বস্তিতে বেশিক্ষণ থাকতে না হয়, তাই আদিল গপ গপ করে ভাতটুকু খেয়ে নিল। রুচি উঠে গিয়ে আদিলের দিকে পানির গ্লাসটা বাড়িয়ে দিল। আদিল এক ঢকে সব পানি শেষ করলো। তখনকার ব্যবহারের জন্য সরি। আমি জানি আমার ওরকম করা ঠিক হয়নি। তখন আমি নিজের মধ্যে ছিলাম না, কিন্তু আমার বোঝা উচিত ছিল আমার ছোঁয়া তোর খারাপ লাগতে পারে। এখন থেকে এই ব্যাপারে খেয়াল রাখবো। রুচি কিছু না বলে সামনে এগিয়ে গেল, কিন্তু দরজার কাছে যেয়ে দাঁড়ালো। পেছনে না ফিরে বলল। যা হয়েছে ভুলে যা, আমিও ভুলে গেছি। রুচির বলতে মন চাচ্ছিল, তোর স্পর্শ আমার খারাপ লাগেনি, সেজন্য কাঁদিনি আমি। তখন কেন জানি হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছে। কিন্তু কথাগুলো শেষ পর্যন্ত না বলে নিজের মধ্যে রেখে দিল।
রুচি যখন বিছানায় এসে গা এলিয়ে দিল তখন অলরেডি 1:30 বেজে গেছে। রুচির সকাল 7টার অ্যালার্ম লাগিয়ে দু চোখের পাতা এক করে ফেলল। সকালে অ্যালার্মের শব্দে রুচির ঘুম ভাঙল। চোখ মেলে দেখল সূচি ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। অ্যালার্মের শব্দে সূচিও কিছুটা নড়ে চড়ে উঠল। রুচি তাড়াতাড়ি অ্যালার্ম বন্ধ করে দিয়ে আস্তে আস্তে নিজেকে বোনের থেকে ছাড়িয়ে নিল। এরপর রেডি হয়ে কলেজে রওনা দিল। কি রে, তোর চোখ মুখ অমন লাগছে কেন? সারাত ঘুমাসনি নাকি? না। কেন? আর বলিস না, একটা মশা সারা রাত কানের কাছে ঘ্যান ঘ্যান করে ঘুম উড়িয়ে দিয়েছে। মশার কয়েল জ্বালিয়ে নিলেই তো পারতিস। কয়েলের ধোঁয়ায়ও মরবে না রে, ও হচ্ছে কই মাছের প্রাণ। মিম এক বালতি হতাশা নিয়ে বলল। কি আজে বাজে কথা বলছিস? ঘুম না হয় তোর মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে? তবে হবে হয়তো। গতরাতের ঘটনা। মিম দুপুরে ঘুমিয়েছিল, সেজন্য রাতে ঘুমাতে পারছে না। বড় কষ্টে একটু চোখ বুজে ঘুমানোর চেষ্টা করছে। এর মধ্যে বালিশের পাশে রাখা ফোনটা বিকট শব্দ করে বেজে উঠল। নিজের সেট করা পছন্দের রিংটনটাও যেন এই মুহূর্তে বিরক্তকর ঠেকল মিমের কাছে। অপরিচিত নাম্বার দেখে বিরক্তিটা যেন বেড়ে গেল আরও দ্বিগুণ। মুখ দিয়ে চসূচক শব্দ বের করে বিরক্তি নিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে ব্যক্তিটি যেন মিমেল কণ্ঠের বিরক্ততা আঁচ করতে পারল। হয়তো মেয়েটা ঘুমিয়ে পড়েছিল, এই সময়ে কল করা উচিত হয়নি। এখন যখন দিয়েই ফেলেছি তখন কথা বলতেই হবে। আয়ান বিছানায় শুয়ে মাথার নিচে হাত দিয়ে কথা বলার প্রস্তুতি নিল। কিছু বলতে যাবে তার আগে আবারও মিমের কর্কশ ধ্বনি শোনা গেল। কথা যখন বলবেনই না তখন ফোন কেন দিয়েছেন? হ্যাঁ, এ সময় কল দিয়ে চুপ করে থাকার কোনো মানে হয়? আয়ান খুবই কোমল স্বরে জিজ্ঞেস করলো। ঘুমিয়ে পড়েছিলে? মিম বুঝতে পারে ফোনটা কে করেছে। হঠাৎ করে যেন তার সব বিরক্তি উবে গেল। এত রাতে ফোন করে বলছেন ঘুমিয়ে পড়েছি কিনা? সবে 12টা বাজতে চললো। অনেকেই তো রাত জেগে, তাই ভাবলাম তুমিও হয়তো জেগে আছো। যাদের রাত জেগে ফোনে কথা বলার মানুষ আছে তারাই রাত জাগে, যেটা আমার নেই। তাই এখন আমি রাতটা ঘুমিয়ে কাটিয়ে দিই। যেদিন হবে সেদিন না হয় জেগে কাটাবো। কথাটা বলে মিম নিজেই নিজের জিহ্বায় কামড় দিল। মনে মনে ভাবল, এই রে, এটা কি বলে ফেললাম? উনি আবার অন্য কিছু ভাববেন না তো? অপর পাশ থেকে আয়ানের সুমধুর হাসির শব্দ ভেসে এলো। সে ফিসফিসিয়ে বলল, তখনও জাগতে হবে না, আমি রাত জাগা পছন্দ করি না। আপনি রাত জাগা পছন্দ করেন কি করেন না সেটা আমায় কেন বলছেন? বলে রাখছি, হয়তো ভবিষ্যতে তোমারই কাজে লাগবে। আপনি কি এই রাত 12টার সময় আমার সাথে হেয়ালি করতে ফোন দিয়েছেন? না তো। তাহলে কি বলতে ফোন দিয়েছেন সেটা বলুন, নয়তো ফোন রাখুন। বাড়িতে ঠিকঠাকভাবে পৌঁছে গেছিলে? তো বাড়িতে না পৌঁছালে তবে কি আমি এখন আকাশের নিচে ঘুমাচ্ছিলাম? আয়ান এবার জোরে শব্দ করে হাসল। কি হলো, হাসছেন কেন? আমি কি কোনো জোক বলেছি? হুম, তবে তোমার কথাগুলো শুনলে কেন জানি হাসি পাই। হ্যাঁ, ভালো। এই 1 মিনিট, আপনি আমার নাম্বার পেলেন কোথায়? রুচি থেকে নিয়েছেন? হুম। আশ্চর্য, রুচি থেকে ওভাবে আমার ফোন নাম্বার চাইতে লজ্জা লাগেনি আপনার? এখানে লজ্জা পাওয়া কি আছে? তাছাড়া ছেলেরা এরকম একটু আধটু তাদের কাজিন থেকে ওদের ফ্রেন্ডের নাম্বার নিয়েই থাকে। ও তাই? তার মানে আপনি এর আগেও কারো নাম্বার নিয়েছেন? না, এই প্রথমবার নিলাম। কেন, নিলে রাগ করতে বুঝি? বই গেছে আমার রাগ করতে। দুজনের মধ্যে কিছুক্ষণ নিস্তব্ধতা ছেয়ে গেল। তোমার ফিউচার নিয়ে কি প্ল্যান? আপাতত অনার্স কমপ্লিট করি, তারপর দেখি যদি কোনো চাকরিতে ঢুকতে পারি। গুড, ভালো চিন্তা ভাবনা। আর আপনার? আমি তো এখন বিজনেস করছি, আপাতত বিয়ে করা ছাড়া আর কোনো প্ল্যান দেখছি না। আপনার দেখছি বিয়ে করে খুব ইন্টারেস্ট। বিয়েও তো লাইফের একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই না? আয়ান একটু দুষ্টুমি করে বলল। জানি না। মিম কিছুটা উদাস কণ্ঠে জবাব দিল। বিয়ে নিয়ে মিমের ধারণা বরাবরই খুব একটা ভালো নয়। মা মারা যাওয়ার 1 বছরের মধ্যে তার বাবা নতুন আরেকটা বিয়ে করেন। তখন মিমের বয়স ছিল মাত্র 7। তাই ছোট থেকেই তার কাছে মনে হয় এসব বিয়ে হচ্ছে নিছক লোক দেখানোর কারবার। মিমের নীরবতা লক্ষ্য করে আয়ান বলল, তোমার পরিবারে কে কে আছে? বাবা, সৎমা আর আমি।
মিম কথাটা এমনভাবে বলল যেন এটা একটা সাধারণ ব্যাপার, সব পরিবারই এমনভাবে চলে। আয়ান এতক্ষণে বুঝলো মিমের চুপচাপ থাকার কারণ, তাই তাড়াতাড়ি এই প্রসঙ্গ পাল্টাতে জিজ্ঞেস করলো। রুচির সাথে তোমার কিভাবে পরিচয়? স্কুলের গণ্ডি পেরোনোর পর থেকেই ওর সাথে পরিচয়। কলেজে বেশ চুপচাপ থাকতো, একদিন একসাথে বসলাম, তারপর ওর ব্যাপারে ধীরে ধীরে জানতে পারলাম। মেয়েটা অতি ভদ্র আর নম্র স্বভাবের, তবে লোক সমাজে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে না। এদিকে আমি আবার তার উল্টো, তাই নিজে থেকে একটু হাত বাড়াতেই খুব শক্ত করে আঁকড়ে ধরলো। এরপর থেকেই তো বন্ধুত্ব এতটা গভীর হয়ে গেল যে দুজনে একে অপরকে ছাড়া কোথাও যেতেই পারি না। রুচি ছোট থেকেই ওরকম, নিচের আগে সব সময় অন্যের কথা ভাবে। জানি, তবে মূলত এটার কারণেই ও নিজের চাওয়াটাকে প্রায়োরিটি দিতে পারে না। হুম। আবারও দুজনের মধ্যে নীরবতায় দেয়াল বিরাজ করছে। এবার এই দেয়ালকে ভেঙে মিম বলে উঠল। ধন্যবাদ তখন আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। ইটস ওকে, ধন্যবাদ দিতে হবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, কি? আসলে ওই দিন রাতে প্র্যাঙ্ক কলটা আমিই করেছিলাম। আয়ান অবাক হয়ে বলল। হোয়াট? মিম মিনমিন করে বলল। জি, কক্সবাজারের সবাই একসাথে ট্রুথ অর ডেয়ার খেলছিলাম, ওরা আমাকে এটাই ডেয়ার দিয়েছিল। আই এম সরি। হোয়াট এ কোইন্সিডেন্স! আমাদের এর আগেও 2বার কথাবার্তা হয়ে গেছে, অথচ জানতামই না তুমি আমার এত কাছাকাছি আছো। সরি। আই মিন, তুমি রুচির বেস্ট ফ্রেন্ড সেটা জানতামই না। দুজনে একের পর এক প্রসঙ্গে কথা বলেই চলেছে, অথচ রাজ্যে প্রায় শেষ হতে চলল, সে খেয়াল দুজনের কারোরই নেই। মিম কথা বলার এক পর্যায়ে ঘুমিয়ে পড়ল। আয়ান বকবক করেও যখন সাড়া পেল না, তখন বুঝল মিম ঘুমিয়ে পড়েছে। মুস্কি হেসে কল কেটে দিল। সকালে কলেজ যাওয়ার জন্য উঠে মিমের রাতের ঘটনার কথা মনে পড়ল। কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি। এতে নিজের উপর কিছুটা ক্ষুব্ধ হলো সে। এদিকে আয়ান কি ভাববে সেটা ভেবে কিছুটা লজ্জিত হলো, তবে সেই লজ্জা বেশিক্ষণ টিকল না। কলেজ যাওয়ার জন্য সময় খুবই অল্প সময়ে বাকি। মিম চটজলদি কোনো রকমে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। রুচি যখন ঘুম না হওয়ার কারণ জিজ্ঞেস করলো, তখন ওকে বলতে চাচ্ছিল যে কাল রাতে আয়ান ওকে কল করেছিল, কিন্তু বান্ধবীকে কিভাবে বলবে সে প্রায় সারা রাত ওর কাজিনের সাথে কথা বলে পার করে দিয়েছে। কথাটা বলতে মিমের কেমন যেন একটু অস্বস্তি লাগছিল, তাই কথাটা রুচিকে পরে জানানোর সিদ্ধান্ত নিল। মিম একটা ক্লাসেও ঠিকমতো মনোযোগ দিতে পারল না, একে তো ঘুম পরিপূর্ণ হয় না, হওয়ার দরুন মাথা চাপ ধরে আছে, তার মধ্যে আবার রুচিকে ব্যাপারটা না জানানোর আফসোস। মিম 2টা ক্লাস করে তাই আজ আগেই বাড়ি যাওয়ার জন্য রুচির থেকে বিদায় নিয়ে নিল। মিমের যাওয়ার কথা শুনে রুচি ভেবেছিল সেও বাড়ি চলে যাবে, তবে দুজনেই যদি বাড়ি যায় তাহলে ক্লাসটা মিস হয়ে যাবে, আর কেউই পড়াটা বুঝতে পারবে না। তাই ভাবলো ও ক্লাস করে সবকিছু নোট করে নিবে এবং পরবর্তীতে মিমকে সেটা বুঝিয়ে দিবে, যেন কারোরই পড়ার ক্ষতি না হয়। তাই বাধ্য হয়ে রুচি শেষের ক্লাসটা করার জন্য থমকে গেল। কলেজ থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াতেই রুচির সামনে একটা সিলভার রঙের কার এসে দাঁড়ালো। দরজা খুলে কারের ড্রাইভিং সিট থেকে বের হয়ে এলো রিয়াদ। রুচিকে দেখে ব্যস্ত ভঙ্গিতে তার দিকে এগিয়ে এসে বলল। কাল কলেজে এসেছিলে তুমি? হ্যাঁ। যাওয়ার সময় গন্ডগোলের মধ্যে পড়েছিলে নাকি? রুচি উপরে নিচে মাথা ঝাঁকালো। রিয়াদ চিন্তিত হয়ে বলল। একা একা কেন বেরিয়েছিলে? ঠিক আছো? কোথাও আঘাত পাওনি তো? না, তেমনই কিছু হয়নি। আদিল নিতে এসেছিল, ওর সাথে চলে গিয়েছিলাম। রিয়াদ কিছুটা বিরক্ত হলো। রুচির মুখে বারবার আদিলের নাম শুনতে তার ভালো লাগে না। সব কথাতে ওকে টানতে হয় কেন? কাল অনেকবার ফোন করেছিলাম, ফোন ধরোনি কেন? ফোন সাইলেন্ট মোডে ছিল, বাসা থেকেও ফোন দিয়েছিল, কারোরই কল ধরতে পারিনি। পরবর্তীতে যখন দেখলে তখন অন্তত কল ব্যাক করতে। সরি, আমার কল ব্যাক করা উচিত ছিল। আমি ভেবেছিলাম ও আপনাকে কল করবে, কিন্তু বাড়িতে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে উঠেছিল, সবাই চিন্তিত ছিল, তাই মাথা থেকে বেরিয়ে গেছে। আসলে রুচি রিয়াদকে সত্যি কল করতে চেয়েছিল, কিন্তু আদিলের সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য ভুলেই গেছিল। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমাকে বাড়ি দিয়ে আসি। না না না, আমি একাই যেতে পারবো। প্লিজ, আই রিকোয়েস্ট। আজ তো আদিল নেই, ও থাকলে না হয় ওর সাথেই যেতে। আজ আমি পৌঁছে দিই, রাগ করো না। রিয়াদের জোড়াজুড়িতে রুচি আর কোনো পথ খোলা পেল না, তাই বাধ্য হয়ে তার সাথে যেতে রাজি হলো। রিয়াদ তার পাশের সিটের দরজা খুলে রুচিকে বসতে দিল।
এরপর নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে রুচির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে বারবার হাতের ঘড়িতে সময় চেক করছে আদিল। কলেজ অলরেডি ছুটি হয়ে গেছে বুঝতে পেরে পায়ের গতি আরও বাড়ালো। কাজের চাপ বেশি ছিল তাই আগে বের হতে পারেনি। কালকের ঘটনার পর থেকে রুচিকে আর একা যাতায়াত করতে দিবে না সে। অফিস থেকে যে আগে রুচিকে বাড়িতে ড্রপ করে আসবে। তবে আজ একটু লেট হয়ে গেল। তাড়াতাড়ি পা চালিয়ে এসে বাইক স্টার্ট দিয়ে কলেজে চলে গেল আদিল। মনে মনে বলল রুচি যেন আগেই বাড়ি চলে না যায়। কলেজে এসে রুচি খোঁজ করলো কিন্তু ওকে কোথাও পেল না। শিট, বেশি দেরি করে ফেললাম। ও হয়তো একাই বাড়িতে চলে গেছে। দেখি তো পৌঁছালো কিনা। হ্যালো, হ্যাঁ বল। বাড়ি পৌঁছে গেছিস? না, তবে রাস্তার মধ্যে। আচ্ছা, বাড়িতে পৌঁছালে জানিয়ে দিস। ঠিক আছে। ড্রাইভ করতে করতে রিয়াদ এক পলক রুচিকে দেখে নিল। সে ঠিকই বুঝলো সে কল করেছে, তবে সে নিয়ে কোনো কথা বাড়ালো না। তোমার কি আজ সময় হবে? কেন? ভেবেছিলাম তোমাকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসি। রুচি পড়ল অস্বস্তিতে। মনে মনে ভাবল আপনাকে কিভাবে বোঝাই আপনার সাথে কোথাও যেতে পারবো না? কেউ একজন জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। রুচি বিপদ থেকে বাঁচতে বুদ্ধি খাটিয়ে জবাব দিল, আজ তো হবে না, আমার প্রাইভেট পড়াতে যেতে হবে। একদিন পড়তে না গেলে কি খুব বেশি সমস্যা হবে? না, হবে না, তবে আগে থেকেই ওদেরকে জানিয়ে দিতে হয় পড়ানো বন্ধ থাকবে। বুঝতে পেরেছি। তাহলে অন্য একদিন কিন্তু অবশ্যই যেতে হবে। রুচি একটু মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, চেষ্টা করব, সামনে নামিয়ে দিন। এখানে? কিন্তু তোমার বাড়ি আরেকটু ভেতরে না? রুচি অবাক হয়ে বলল, আপনি আমাদের বাড়ি চিনেন? না, তবে অ্যাড্রেসটা জানা আছে। ও আচ্ছা, এখানে নামাটাই ঠিক হবে। আমি চাই না কেউ দেখে কোনো ভুল মন্তব্য করুক। ওকে। রিয়াদ রাস্তার এক সাইডে গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে রুচির পাশের দরজা খুলে দেওয়ার এগিয়ে গেল, কিন্তু তার আগে রুচির দরজা খুলে বেরিয়ে এলো। বাড়ির উপর দিয়ে অফিসে যাওয়ার সময় আদিলের চোখে পড়ল রাস্তার সাইডে রিয়াদের গাড়ি থেকে রুচি নামছে। দেখেই তোর মেজাজ চরম পর্যায়ে চলে গেল। বাইক থামিয়ে রিয়াদের বিদায় নেওয়া পর্যন্ত অপেক্ষা করল সে। রিয়াদ রুচিকে বাই বলে চলে গেল। রুচিও বাড়িতে যাওয়ার জন্য হাঁটা ধরল। আদিল রুচির পেছনে পেছনে ধীরে ধীরে বাইক চালিয়ে এলো। বাড়ির সামনে আদিলকে দেখে রুচি থতমত খেলো। আদিল কি রিয়াদের সাথে আমাকে দেখে ফেলেছে? তবে তুই এখানে কখন এসেছিস? ভেতরে যা, তোর সাথে কথা বলার সময় নেই আমার। আদিল শোন। কিন্তু আদিল শুনল না, বাইক নিয়ে চলে গেল। রুচি দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝেছি, দেখেছে তার মানে। সারাদিন আর আদিলের সাথে রুচির দেখা হলো না। এখন সেটা আদিল ইচ্ছে করে তাকে এড়িয়ে গেছে, নাকি আসলেই দুজনের একে অপরের পথ মেলেনি তা রুচির জানা নেই। তবে পরের দিন সকালে আদিল ঠিকই বাইক নিয়ে রুচির জন্য অপেক্ষা করলো। আদিল কি দেখে রুচি কিছুটা অবাক হলো। আদিলকে এ সময় এখানে আশা করেনি সে, কারণ কয়েকদিন ধরে আদিল অফিসে যাচ্ছে, তাই দুজনের একসাথে কলেজে যাওয়া হয় না। তুই আজকে অফিসে যাবি না? বস, দেরি হয়ে যাবে। আদিল রুচির প্রশ্ন এড়িয়ে গেল। জবাব পেল না বলে রুচি আর কথা না বলে বাড়িয়ে বসে পড়ল। ফেরার টাইমেও দুজনে একসাথেই বাড়ি ফিরল। তবে দুজনের মধ্যে কোনো কথা আদান প্রদান হলো না। রাতে খাবার পর নাজিমুদ্দিন আদিলকে তার কক্ষে ডেকে পাঠালেন। আদিল বেশ ভালো করেই বুঝে গেছে কোনো তারা তলব করা হচ্ছে। বাবা মায়ের ঘরে ঢুকে বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো আদিল। নাজিমুদ্দিন রকিং চেয়ারে বসে একখানা বই পড়ছিলেন। আদিলের উপস্থিতি বুঝতে পেরে তিনি বই থেকে চোখ না সরিয়েই জিজ্ঞেস করলেন, আজ অফিসে আসোনি কেন? আদিলের সোজাসাপটা উত্তর। আব্বু, আমি আর অফিসে যেতে পারবো না। নাজিমুদ্দিন বই বন্ধ করে সাথে সাথে আদিলের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন। তিনি গর্জে উঠে গুরুগম্ভীর স্বরে বললেন, কি বললে? সরি, কিন্তু আমার পক্ষে অফিস এবং কলেজ দুটোই একসাথে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। আগে পড়াশোনা কমপ্লিট করি, তারপর না হয় ব্যবসায় হাত দেবো। নাজিমুদ্দিন বেশ আশাহত হলেন, তবে সেটা প্রকাশ না করে গলার স্বর আগের মতো অপরিবর্তিত রেখে বললেন। ঠিক আছে। আদিল আর দেরি না করে ঘর থেকে বেরিয়ে গেল। সরি আব্বু, কিন্তু এখন আমার প্রতিদিন কলেজে যাওয়াটা বেশি জরুরি।
ছেলের ভবিষ্যতের চিন্তায় নাজিমুদ্দিন বই পড়ার রুচি হারিয়ে ফেললেন। শান্তা বেগম স্বামীর জন্য এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকলেন। তার চিন্তিত মুখখানি দেখে বললেন, কি হয়েছে? আর আদিলকে দেখলাম ঘর থেকে বেরিয়ে যেতে। ও কি কিছু বলতে এসেছিল? তোমার ছেলে আর অফিসে যাবে না। শান্তা বেগম কিছুটা চমকালেন, কারণ তার আদিলকে দেখে মনে হয়েছিল সে বিষয়টি নিয়ে ভালোই সিরিয়াস। তবে হঠাৎ করেই মাঝে মধ্যে ছেড়ে যাচ্ছে কেন? কেন, কিছু হয়েছে? তুমি কি কিছু বলেছো নাকি? নাজিমুদ্দিন বউয়ের এমন কথায় কিছুটা বিরক্ত হলেন। আমি কি বলতে যাব? তোমার ছেলে নিজে থেকেই বলে গেল। আমি কি চাই না ও নিজ ভবিষ্যৎ গড়ায় মনোযোগী হোক? সবসময় ছেলের পক্ষ নিয়ে টানাটানি করা বন্ধ করো। আচ্ছা নাও, পানি খাও। পানি খেয়ে মাথা ঠান্ডা করো। আমি আদিলের সাথে কথা বলবো। নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে ওর এরকম করার কথা নয়। ছেলের প্রতি এমন উদারতা দেখে নাজিমুদ্দিন দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ালেন। ধরণীতে ঋতুর পরিবর্তন লক্ষ্য করছে প্রত্যেকে। জুন জুলাই সেই তাপদাহ বিদায় নিয়ে আগমন ঘটেছে শীত ঋতুর। মাঝখান থেকে বিদায় নিয়েছে কয়েকটি মাস। ঋতুর রূপ বদলের সাথে সাথে বদল হয়েছে জীবনের গতিবিধি। এই তো যেন সেদিনের কথা। জহিরুদ্দিন ভিলার ছোট কন্যা এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে আনন্দের সারা বাড়ি জুড়ে ছোটাছুটি করছিল, কিন্তু এখন সে কলেজের একজন নিয়মিত ছাত্রী। পড়াশোনায় মনোযোগী হলেও বাড়ি মাতিয়ে রাখতে তার হাতে যেন অফুরন্ত সময়। কোনো কোনো সম্পর্ক রূপ নিয়েছে নতুন পরিচয়ে, তো কোনো কোনো সম্পর্কে শীততাপ ছেয়ে দিয়েছে আরও শীতলতা। উত্তরবঙ্গের শীত মানে কনকনে ঠান্ডা, কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায় চারিদিকে। সন্ধ্যার পর থেকে বাহিরে মানুষের আনাগোনা কমতে শুরু করে। তাই তো বাড়ির ছোট ছেলে বাড়িতে মুখ ফুলিয়ে বসে আছে। তার পাশেই সূচি বসে একের পর এক কলেজের ঘটনা তাকে শুনিয়ে যাচ্ছে। তবে আদিলের সেদিকে কান নেই। হঠাৎ কিছু একটা ভেবে সূচিকে জিজ্ঞেস করলো, তোদের কলেজে শীতের ছুটি দেবে না? হ্যাঁ, কালকে কলেজ হয়েই তো ছুটি। এতক্ষণ ধরে যে বললাম শুনতে পাওনি নাকি? তোর এত ফাও কথা কে শুনবে? সূচি কিছু বলতে যাবে তার আগেই কাকের কা কা শোনা গেল। বাড়িতে বাগানের বড় আম গাছটায় কাক বাসা বেঁধেছে। এখনো তো সকাল হয়নি, ওরা এখনই কাকা করছে কেন? বাইরে কত ঠান্ডা জানিস তুই? একবার খালি বেরিয়ে দেখ, বরফের মতো জমে যাবি। ওদের ঠান্ডা লাগছে বলেই তো টাকাটা কি করছে। ইস, ওদের কি কষ্ট তাই না? আমরা তো বাসার মধ্যে সোয়েটার পরে থাকতে পারছি, কিন্তু ওরা বেচারারা এই কুয়াশার মধ্যে কিভাবে যে থাকছে, তা আবার ওদের গায়ে দেওয়ারও কিছু নেই। এক কাজ কর, ওদের প্রতি যখন তোর এতই দরদ হচ্ছে তখন তোর ঘরে থাকতে দে, আর তুই ওদের বাড়িতে সেটেল হয়ে যায়। আদিলের কথায় সূচি মুখ ভেঙচি দিয়ে বলল, ওরা তো ময়লার মধ্যে থাকতে পছন্দ করে, তাই ওরা আমার ঘরে থাকতে পারবে না। তুমি বরং ওদেরকে তোমার ঘরে থাকতে দাও। তোমার ঘরে ওরা একেবারে শান্তিতে থাকতে পারবে। কি বললি? দাঁড়া। আদিল যেই না সূচিকে ধাওয়া করবে তৎক্ষণাৎ সূচি দৌড় লাগালো, কিন্তু পায়ে মোচা থাকার দরুন টাইলসের উপর দৌড়াতে গিয়ে ধপাস করে মাটিকে জড়িয়ে ধরল। সূচির চিৎকার শুনে রুচি ধরফড়িয়ে ঘর থেকে বেরিয়ে এলো। কি হলো দেখি, কোথাও লাগেনি তো? এদিকে আদিল সূচির পাশে বসে পেট ধরে হাহা করে হাসছে। দেখ, ভালো লাগেনি কিন্তু, একদম হাসবে না। তোমার জন্য হয়েছে সব। ও মা, হাঁটুতে কি ব্যথা করছে। আমাকে দোষ দিচ্ছিস কেন? তুই তো নিজেই দৌড়ে গেলি। তুমি আমার পেছনে না লাগলে কি আমি দৌড়াতাম নাকি? তাহলে আমার ঘর নিয়ে বাজে কথা বলছিলে কেন? আমি আবার কি বাজে কথা বললাম? যেটা সত্যি সেটাই তো বলেছি। তোমার ঘর তো সারাক্ষণ অগোছালো হয়েই থাকে, তাই না আপু, বলো? জানি না, দেখি চল কোথায় কোথায় লেগেছে। হ্যাঁ হ্যাঁ, যা। এখানে বসে থেকে বকবক না করে ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে থাক। বলে আদিল নিজের হুটির ক্যাপটা মাথায় লাগিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। বেলা বাজছে 2টো। যদিও হালকা পাতলা মিষ্টি রোদের দেখা মিলছে, তবে সেটা কোনো উত্তাপও ছড়াচ্ছে না। সূচি কলেজ থেকে আসার পথে ঝিলমিল বেলুন দেখে দাঁড়িয়ে পড়ল। বেলুনগুলো দেখে যেন তার চোখও ঝিলমিল করে উঠল। কাঁধ থেকে ব্যাগ নামিয়ে আগে দেখলো তার কাছে কত টাকা আছে। খুঁজে খুঁজে জমানো 200 টাকা বের করে যে আরেকটা বেলুন কিনে নিল। এরপর সেগুলো নিয়ে মনের আনন্দে হাঁটছে। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তাকে ধাক্কা দিতে সূচির হাত থেকে বেলুনের সুতোটা ছুটে গেল। সাথে সাথে বেলুনগুলো আকাশে উড়ে গেল। সূচি অবাক হয়ে হা করে আকাশের দিকে তাকিয়ে তার শখের বেলুনগুলি চলে যেতে দেখছে।
ঘটনা কি ঘটেছে বুঝতে পেরে পরক্ষণে সামনে থাকা ব্যক্তির দিকে রেখে কটমাট করে তাকালো, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা যুবকটিকে দেখে যেন বেলুনের মতো তার রাগগুলো উড়ে গেল। সূচির হৃদযন্ত্রটা যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। এ প্রথম কাউকে দেখে সে বড় বড় ক্রাশ খেলো। সূচি কি বলবে তার আগে আগাগোড়া সব ভুলে গিয়ে ড্যাপ করে ছেলেটির দিকে তাকিয়ে আছে। সরি, আসলে বুঝতে পারিনি। সূচি কোনো জবাব না দিয়ে এখনো তার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। হ্যালো। ছেলেটি তার মুখের সামনে তুড়ি বাজালে যেন সূচি তার শতবত ফিরে পেল। কি যেন বলছিলেন? সরি, আমি আসলে ফোনে ছিলাম, তাই খেয়াল করিনি। ইটস ওকে। তবে বেলুনগুলোর কথা মনে পড়তেই সূচি ঠোঁট উল্টিয়ে বলল। কিন্তু আমার শখের বেলুনগুলো যে উড়ে গেল। ছেলেটি আশেপাশে তাকিয়ে দেখে বলল, ওইখান থেকে কিনেছিলে তো, চলো আমি কিনে দিচ্ছি না। না, থাক, লাগবে না। না, থাকবে কেন? আমার জন্য যখন উড়ে গিয়েছে তখন এনে দেওয়াও আমার দায়িত্ব। ছেলেটা ফেরিওয়ালার দিকে একটা 1000 টাকার নোট বাড়িয়ে দিল, কিন্তু লোকটি বললেন, আমার কাছে তো খুচরা নাই। তাহলে এক কাজ করুন, সবগুলো দিয়ে দিন। সূচি অবাক হয়ে বলল, সবগুলো? এতগুলো আমি কি করব? মনে করো তুমি কয়েকটা কিনেছো, আর বাদ বাকিগুলো আমার পক্ষ থেকে সরি হিসেবে। থ্যাংক ইউ। সূচি মিষ্টি করে হেসে বলল। ইউ আর ওয়েলকাম। বলে ছেলেটি সেখান থেকে বিদায় নিল। সূচি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে তার খাওয়া দেখছে। হঠাৎই মনে হলো, এই রে, তার নামটাও তো জানা হলো না। সূচির মনটা খারাপ হয়ে গেল। আর কি কখনো দেখা হবে আমাদের? সমস্যা নেই, এদিক থেকে যেহেতু আসছিল তার মানে হয়তো আশেপাশেই থাকে। একদিন ঠিক খুঁজে বের করবো। সূচি বাড়ি পৌঁছাতেই মিতালি বেগম ওকে ডেকে বললেন, এতগুলো বেলুন কিনেছিস কি জন্য? তুই কি এখনো বাচ্চা আছিস? শুধু শুধু টাকা নষ্ট করিস। এতগুলো তো আমি কিনিনি, গিফট পেয়েছি। সে অনেক বড় কাহিনী, পরে বলবো। আগে আমি ড্রেস চেঞ্জ করে আসি। সূচি বেলুনগুলো নিয়ে ঘরে চলে গেল। বেলুনগুলো ছেড়ে দিতেই সেগুলো ঘরের ছাদের সাথে যেয়ে আটকে থাকলো। সূচি বিছানায় শুয়ে বেলুনগুলো দেখছে আর মুসকি মুসকি হাসছে। চোখটা বন্ধ করতে সেই যুবকের চেহারা ভেসে উঠল সূচির মানসপটে। শ্যামবর্ণের পুরুষটা যেন এক দেখায় সূচির মন কেড়ে নিয়েছে। সুদর্শন পুরুষটির গালভর্তি খোঁচা খোঁচা দাড়ি, খাড়া খাড়া চুলগুলো সুন্দর করে সেট করা, পরনে ফর্মাল কিন্তু ব্লেজারটা খুলে হাতে রাখা ছিল। ইস, কি সুন্দর! ভেবেই সূচি লজ্জায় পা দুটো ছোড়াছুড়ি করলো। রাতের খাওয়া শেষ করে মাত্রই লেপের মধ্যে উঠে বসলো মিম। মিনিট দুয়েক পরে কল আসলো সে কাঙ্ক্ষিত নাম্বার থেকে। গত কয়েক মাস যাবৎ আয়নের সাথে প্রতিদিন কথা হয় তার। ফোনটা সবসময় আয়ন করলো মিম প্রতি রাতেই তার কলের প্রতীক্ষায় থাকে। তাদের মধ্যে সম্পর্কটা বর্তমানে বন্ধুত্বের, হয়তো বা তার থেকেও বেশি। আয়ান যে মিমকে পছন্দ করে সেটা সে তার প্রতিটা পদক্ষেপেই বুঝিয়েছে। তবে মিম নিজের অনুভূতি নিয়ে এখনো মুখ খোলেনি। তার মনে যদি আয়নের কিছু নাই থেকে থাকে, তবে কেন প্রতিদিন তার ফোনের অপেক্ষায় থাকে? শুধু কি বন্ধুত্বের খাতিরে? কি করছো? মাত্রই ডিনার করলাম। আপনি কি করছেন? খেয়েছেন? হ্যাঁ, অনেক আগেই খেয়েছি। তাহলে কি করছেন? এই অফিসের একটু টুকটাক কাজ করছিলাম। ও আচ্ছা। ঠান্ডা কিন্তু বেশ পড়ছে। হুম। শীতকাল কিসের সিজন জানো তো? কিসের সিজন? গেস করো। ও বুঝেছি। আমিও না একটা বোকা, এই জিনিস মনে করতে বলে এত সময় লাগে। বুঝতে পারছো? তাহলে বলো তো কিসের কথা বললাম? শীত মানেই তো পিঠা খাওয়ার ধুম। আপনিও সেটার কথাই বলছিলেন, তাই না? আয়ান লম্বা শ্বাস ছেড়ে বলল, তুমি আসলেই বোকা। কেন? ভুল কি বললাম আমি? আমি পিঠার কথা বলছি না রে বাবা। তাহলে কিসের কথা বলছেন? শীতকালে যে মানুষ বিয়ে পাগল হয়ে যায় সেটার কথা বলছি। ও এই শীতে তো হলো না, ভাবছি সামনের শীতে ঘরে একটা বউ নিয়ে আসবো। ভালো। আপনি বিয়ের স্বপ্ন দেখেন, আমি রাখছি, ঘুমোবো। মিম রাগ করে ফোন কেটে দিল। আয়ান মুস্কি হেসে আবার ফোন করলো, কিন্তু মিম ফোন ধরলো না। তাই আয়ান ফোনে মেসেজ পাঠালো, এত খেপছো কেন মিস রূপচটা?
আচ্ছা, নাও, আর বিয়ের কথা বলবো না। আয়ানের অনবরত মেসেজ এসেই চলেছে। মিম সেগুলো দেখছে, কিন্তু কোনো জবাব দিচ্ছে না। শোনো, কালকে দেখা করো। পারবো না। তুমি কি নিজে থেকে আসবে নাকি আমি তোমার বাড়িতে গিয়ে নিয়ে আসবো? এটাই ভালো হবে মনে হচ্ছে, তাই না? তাহলে কাল বিকেলে রেডি হয়ে থেকো, আমি সময় মতো তোমার বাসায় পৌঁছে যাব। আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? কি আবল তাবল বলছেন? আপনার কোথাও আসতে হবে না, আমি নিজে থেকেই যাব না। দ্যাটস লাইফ এ গুড গার্ল। মিমের রাগে গা জ্বলে যাচ্ছে। গুড গার্ল তাই না? ব্যাটাকে তো কাল দেখে নিব, তারপর দেখি কেমন গুড গার্ল মনে হয় আমাকে। হাহ। গায়ে চাদর জড়িয়ে বাগানে চেয়ার পেতে বসে আকাশে সূর্যের লুকোচুরি লক্ষ্য করছে মিম। হাতে তার ধোয়া ওঠা একটা বড় কফি মগ, মাঝে মাঝে সেখানটায় চুমুক বসাচ্ছে। কফির সাথে ছোট একখানা বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছিল সে, কিন্তু বিস্কুটগুলো তার রিজিকে ছিল না। চেয়ারের পাশে বসে সেগুলোকে উল্টে পাল্টে খাচ্ছে চলে। মাঝে মাঝে তার লম্বা লেজখানি এদিক ওদিক নড়াচ্ছে আর মিউ মিউ করে উঠছে। কিরে, কফি খাবি? কিন্তু কফি তো অনেক গরম, খেতে পারবি না। বিস্কিটগুলোই শেষ কর। ইতিমধ্যে মিমের বাবা পত্রিকা হাতে দরজা খুলে বাড়িতে প্রবেশ করলেন। তিনি ডায়াবেটিস রোগে ভুগছেন, তাই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি প্রতিদিন সকাল বিকেল ঘণ্টাখানেক করে হাঁটতে হয়। সেই নিয়ম অনুযায়ী সকালের হাঁটাহাঁটির রাউন্ড শেষ করে এলেন তিনি। এসে মিমকে বিড়ালের সাথে কথোপকথন করতে দেখে মৃদু হাসলেন। আজকাল তিনি খেয়াল করছেন মেয়ের মধ্যে কিছুটা পরিবর্তন সাধিত হচ্ছে। এখন আর আগের মতো সব কথা ধরে রাখে না, আবার মাঝে মাঝে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখাও মিলে। মিমের বাবাকে আসতে দেখে জুলি বিস্কুট রেখে পালালো। হাসান সাহেব মেয়ের দিকে পট্টিকে এগিয়ে দিয়ে জিজ্ঞাসা পড়লেন। মিম প্রত্যুত্তর না করে শুধু হাত বাড়িয়ে বাবার কাছে থেকে পত্রিকা নিল। হাসান সাহেব আর দাঁড়িয়ে না থেকে চা নাস্তা করার জন্য প্রস্থান করলেন। কলেজ বন্ধ দেওয়ায় বেশ বেলা করে ঘুমাচ্ছে সুচি। এদিকে তার বড় বোন রুচিত সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানে গেছে। ঠান্ডায় বেশ কিছু গাছ মরে যাচ্ছে, আবার অনেকগুলো নেতিয়ে পড়ছে। রুচি বাগানটাকে ঠিকঠাক করতে সব যন্ত্রপাতি নিয়ে বাগানে এসেছে। আগাছাগুলো উপড়ে ফেলে গাছের চারপাশ পরিষ্কার করলো এবং অপ্রয়োজনীয় ডালপালা ছেটে ছোট করে দিল। মাটিগুলোকে আলগা করে বেশ ঝুরঝুর করে নিল। এখানে কয়েকটা ছোট ছোট টমেটো চারা রোপণ করলো। বেশ কিছু সময় ধরে বাগানের পরিচর্যা করার পর মোটামুটি সব কাজ শেষ হলো। এদিকে এসব করে রুচি মাটি দিয়ে হাত পা সাথে জামা কাপড়ও মাখিয়ে ফেলেছে। তাই আর দেরি না করে সোজা একেবারে গোসল করতে চলে গেল। সুচি ঘুম থেকে উঠে ফোলা ফোলা চোখ মুখ নিয়ে হাই তুলতে তুলতে নেমে আসছে। এসে আগে মায়ের বকুনি শুনতে হলো। কিরে, এতক্ষণ ধরে কেউ ঘুমায়? বেলা বাজে কয়টা সেটা দেখেছিস? মাত্র তো 12:30টাই বাজছে আম্মু। সকাল পেরিয়ে দুপুর গড়াচ্ছে, সকালের নাস্তা খাবি কখন? এখন সকালের নাস্তা করলে পরে আবার দুপুরের খাবার খেতে পারবি? তাহলে সকালে নাস্তা খাবো না, একবারে দুপুরেটা খেয়ে নিবনি। চা খাবি? হ্যাঁ দাও, চিনি বেশি করে দিও। সুচি যে চা নিয়ে টিভির সামনে সেই যে বসলো আর ওঠার নাম নেই। সময় পেরিয়ে 2টা বাজতে চলল, আর সে এতক্ষণ ধরে টিভি দেখছে। ফলস্বরূপ আবার মায়ের ধমক খেতে হলো। কিরে সুচি, হয়নি তোর টিভি দেখা? গোসল কখন করবি? রোদ চলে গেলে বলে কোথায় তাড়াতাড়ি গোসল করে একটু ছাদে যে বসবে, গায়ে রোদ মাখবে, তা না। আম্মু আজকে গোসল করব না। কি বললি? দিব একবারই? এই, তুই না কালকেও গোসল করিসনি? কলেজ থেকে এসে ঘরের মধ্যে সেই ঢুকলি, আর তো বেরই হলি না, আবার বলছিস আজও গোসল করব না। 2 দিন গোসল না করলে কি হবে? আমার একটা বান্ধবী তো 3-4 দিন পর পর গোসল করে। ছি ছি ছি, এ কোনো কথা হলো? এই তুই উঠবি? ওঠ, এক্ষুনি গোসল করতে যাবে। টিভি বন্ধ কর, তাড়াতাড়ি বন্ধ কর। এটা যে এত অলস কেন হয়েছে কে জানে। দেখ, ঠান্ডার মধ্যে প্রতিদিন প্রতিদিন গোসল করতে ভালো লাগে না। সুচি মায়ের জন্য বাধ্য হয়ে প্যান প্যান করতে করতে গোসলে গেল। শাওয়ার অন করে ঠান্ডা পানি গায়ে পড়তে সুচি চিল্লিয়ে উঠল। ও মা গো, কি ঠান্ডা পানি! উফ, মরে গেলাম। ধুর, আর গোসলই করব না। নিচে থেকে সুচির চিল্লানোর আওয়াজ শুনতে পাচ্ছে সবাই। মিতালি বেগম শান্তা বেগমকে বললেন, এত বড় মেয়ের কাণ্ড দেখেছেন কেমন? শীতকালে প্রতিদিন
বলে গোসল করাতে হয়। শীতকালে প্রতিদিন বলে বলে গোসল করাতে হয়। গোসলের নাম শুনলেই যেন জ্বর আসে। শান্তা বেগম হেসে বললেন, ওই তো আগে থেকেই ঠান্ডাকে ভয় করে, তাও যে একদিন পর পর গোসল দিচ্ছে, এটাই অনেক। সূচি তাড়াতাড়ি করে কোনো রকমে গোসল সম্পূর্ণ করে বেরিয়ে এলো। ডানে বামে না দেখে সোজা ছাদের দিকে ছুটল। রুচি এতক্ষণ ছাদেই ছিল, রোদে বসে বসে উপন্যাস পড়ছিল। নেমে আসার সময় সূচির সাথে দেখা হয়ে গেল। ওকে এভাবে দৌড়ে আসতে দেখে জিজ্ঞেস করলো, কিরে এত জোরে দৌড়চ্ছিস কেন? আবার তো কালকের মতো ধপ করে পড়বি। খুব ঠান্ডা লাগছে আপু, আমি আগে রোদে গেলাম। বলে আবার ছুটল সে। ঠান্ডায় কাঁপতে কাঁপতে এসে রোদে দাঁড়ালো। হঠাৎ সামনের ছাদে চোখ পড়তেই সূচি হকচকিয়ে গেল। পরক্ষণেই মাথায় হাত দিয়ে বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব? স্বপ্নে তো এসব ছিলই, এখন আবার এখানেও দেখতে পাচ্ছি। গতরাতে পরিচয়বিহীন সেই যুবককে নিয়ে স্বপ্ন দেখেছে সে। সেজন্যই আজ বিছানা থেকে উঠতেই চাইছিল না। সকালে ঘুম ভেঙে যাওয়ার পরেও আবার জোর করে ঘুমানোর চেষ্টা করছিল, যেন আরেকবার তাকে দেখতে পায়। কিন্তু পরে তো স্বপ্নে তার দেখা পেলই না, বরং বেশি ঘুমানোর ফলে মায়ের বকুনি খেল। সূচি নিষ্পলক তার দিকে তাকিয়ে আছে। এর মধ্যেই ছেলেটি প্রশ্ন করল, তুমি এখানে থাকো? যা বাবা, স্বপ্নে তো কথা বলেনি, চুপচাপ ছিল, কিন্তু এখন তো দেখছি কথাও বলছে। আমি কি পাগল টাগল হয়ে গেলাম নাকি? সূচি 2 হাত দিয়ে চোখ ডলে নিয়ে ভাবল, এসব নিশ্চয়ই আমার মনের ভুল। এখন চোখ খুলে আর কাউকে দেখতে পারবো না। কিন্তু চোখ মেলে দেখল ছেলেটি এখনো তার সামনে দাঁড়িয়ে। নিচে থেকে বাইকের শব্দ আসতেই সূচি দৌড়ে গিয়ে রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ালো। আদিল বাইরে যাবে বলে বাইক বের করছিল। ওকে দেখে সূচি ছাদ থেকে ডাকলো, ভাইয়া, আদিল ভাইয়া। আদিলের উপরে চোখ তুলে তাকিয়ে বলল, কি হয়েছে বল? তুমি কি ছাদে কাউকে দেখতে পাচ্ছ? আদিল বিরক্ত হয়ে বলল, ছাদে তো তুই একাই দাঁড়িয়ে আছিস, আর কে আছে যে তাকে দেখতে পাবো? একটু ভালো করে দেখো না। এই, তোর কি মাথা খারাপ হয়েছে? কি আবল তাবল বলছিস? বাইরে যাচ্ছি, এই সময় ডিস্টার্ব করবি না। আরে শোনো, আমাদের ছাদে না তো, পাশের বাড়ির ছাদে। আদিল আর ওর কথায় পাত্তা না দিয়ে চলে গেল। পকেটে হাত গুজে আশ্চর্য হওয়ার ভঙ্গিতে সূচি পর্যবেক্ষণ করছে ছেলেটি। এতক্ষণ ওর কাণ্ড কারখানায় দেখছিল আর মনে মনে খুব হাসছিল। অবশেষে আর থাকতে না পেরে শব্দ করে হেসে উঠল। কালকে দেখা হলো আর আজকেই ভুলে গেলে মিস ঝিলমিল? সূচি অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি সত্যি, মানে আপনি এখানে কি করছেন? বারে, নিজের বাড়িতে থাকবো না? এটা আপনাদের বাড়ি? জি। কিন্তু এখানে তো অন্য এক ফ্যামিলি থাকছে। কই, আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। কারণ আমি কালকেই শিফট হয়েছি। ও, তাহলে এটা তোমাদের বাড়ি? সূচি 2 হাতে চুলগুলো ঠিক করে নিয়ে হ্যাঁ বাদক ভঙ্গিতে মাথা নড়ালো। নাম কি তোমার? সুচিতা আজম, কিন্তু সবাই সুচি বলেই ডাকে। সুচিতা নামটাই তো বেশি সুন্দর, সবাই সুচি ডাকুক, আমি না হয় সুচিতা বলেই ডাকবো। এভাবে নিজের প্রশংসা শুনে সূচি লজ্জায় মিয়ে গেল। অবশেষে অজ্ঞাত পুরুষটির পরিচয় জানতে পারবে ভেবে তীব্র উত্তেজনায় কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আর আপনার নাম? আমি রাহাত জুবায়ের, কিন্তু যেহেতু তোমার থেকে বড়, তাই নাম ধরে তো আর ডাকতে পারবে না, তাইলে ভাইয়া বলে ডেকো। সূচি ধীরে ধীরে পরপর বলল, রাহাত। রাহাত। কিসে পড়াশোনা করছো? ইন্টার ফার্স্ট ইয়ার। ও আচ্ছা। রাহাতের ফোন বেজে উঠতেই সে ফোন রিসিভ করে ছাদ থেকে নেমে গেল। সূচির বুক ধুপ ভুক করছে। অন্য ছেলেদের সাথেও তো কথা বলেছে, কিন্তু তখন তো এরকম হয়নি। কলেজের ছেলে বন্ধুদের সাথেও ভালোই গল্প হয়, কই তাদের ক্ষেত্রে তো এমনটা হয় না। তাহলে এখন এরকম হচ্ছে কেন? তবে এটাকেই কি প্রথম প্রেম বলে? ঠান্ডায় লাল হয়ে যাওয়া সূচির গালদয় আরো লাল হয়ে উঠল। সূচি দৌড়ে ঘরে চলে এলো। ভেবেছিলাম তাকে কোথাও না কোথাও খুঁজতে হবে, এদিকে উনি যে পাশের বাড়িতে থাকবে সেটা তো কল্পনাও করতে পারিনি। তার মানে এখন প্রতিদিন তার দেখা পাওয়া যাবে। রাহাত নামক প্রথম প্রেমের অনুভূতির জোয়ারে ভাসছে সপ্তদর্শী।
গায়ে কার্ডিগান লাগিয়ে চুলগুলো ছুটি করে নিল মিম। আয়ান বলেছে 4টার সময় ইডওয়ার্ড পার্কে দেখা করতে, সেই সুবাদেই রেডি হওয়া। মিম ঠোঁটে হালকা লিপ গ্লোস লাগিয়ে নিল, কারণ এই শীতে ঠোঁটে কিছু না লাগালে সেগুলো একবারে চটচটে হয়ে থাকে। এরপর গুনগুন করতে করতে গায়ে শাল জড়িয়ে নিয়ে পার্সে কিছু টাকা এবং ফোন রেখে ঘর থেকে বের হলো। দরজার কাছে দাঁড়িয়ে জুতো পরতে পরতে বাবার ডাকে মাথা তুলে তাকালো। বাইরে যাচ্ছ? হ্যাঁ, কেন কিছু বলবে? হ্যাঁ, তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। কি কথা বলো? না, এখন নয়, তুমি আগে ফিরে এসো, তারপর না হয় ধীরে সুস্থে কথা বলা যাবে। আচ্ছা, মিম মনে মনে ভাবল। কি বিষয়ে কথা বলতে চাচ্ছে কে জানে। হাতের ঘড়িতে সময় দেখে নিয়ে ভাবল এখন বের না হলে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। তাই চটপট করে জুতোর ফিতা বেঁধে বেরিয়ে পড়ল। মিম পার্কে পৌঁছে এদিক ওদিক তাকিয়ে আয়ানকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কোথাও তাকে দেখতে না পেরে ফোন লাগালো। টু 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 রিং হচ্ছে, কিন্তু আয়ান রিসিভ করছে না। সময় দেখলো অলরেডি 4:10 বাজে। নিজের 4টার সময় দেখা করার কথা বলে এখনো তার পাত্তা নেই। আজ আসুক আগে, দেখাচ্ছি মজা তাকে আমি। কালকে রাতে মেজাজ খারাপ করে দিয়েছে, আর তার মধ্যে আজ আবার এতক্ষণ ধরে অপেক্ষা করাচ্ছে আমায়। অফিস থেকে বেরিয়ে অনেকক্ষণ জ্যামের মধ্যে পড়েছিল বলে আয়ানের পৌঁছাতে দেরি হচ্ছে। এ সময় সব অফিস ছুটি হওয়ায় বেশ ট্রাফিক দেখা যায় রাস্তায়। বাইক চালানোর জন্য ফোন রিসিভ করতে পারেনি, কিন্তু ঠিকই বুঝতে পেরেছে মিম ফোন করছে। পার্কের সামনে এসে পৌঁছাতেই দেখল মিম ছোট ছোট পা ফেলে হাঁটাহাঁটি করছে এবং বারবার ঘড়িতে সময় দেখছে। আজ আর আমাকে কে বাঁচাবে? আয়ান নিজেকে প্রস্তুত করে মিমের দিকে এগিয়ে গেল, তার পেছনে দাঁড়িয়ে বলল, হাই। মিম পেছন ফিরে তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল, যেন এখনই তাকে চোখের আগুনে পুড়ে ভস্ম করে দিবে। আয়ান মাথা চুলকে বলল, লেট হওয়ার জন্য সরি, আসলে জ্যামে পড়ে গেছিলাম। তো সেটা ফোন করে বলে দিলেই তো পারতেন। আয়ান পেছন থেকে একগুচ্ছ লাল গোলাপ বের করে মিমের সামনে দিয়ে বলল। সরি। গোলাপ দেখে মিমের সব রাগ গলে পানি হয়ে গেল। চোখ পিটপিট করে একবার গোলাপের দিকে দেখছে তো আর একবার আয়ানের দিকে। আয়ান কথায় কথায় একবার মিমের থেকে জানতে পেরেছিল তার গোলাপ খুব পছন্দ, তাই তো জ্যামে বসে থাকার সময় যখন ফুল বিক্রি করছিল তখন মিমের জন্য কিনেছে। মিম আয়ানের থেকে গোলাপগুলো এক ঝটকায় নিয়ে নিল। শুধু এই গোলাপগুলোর জন্য আজকে বেঁচে গেলেন। আয়ান বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাগ্যিস ফুলগুলো পেয়েছিলাম। পার্কের মধ্যে দেখা মিলল সুন্দর এক টং ঘরের, যেখানে হরেক রকম চা পাওয়া যাচ্ছে। দুজনে সেখানে যেয়ে বেঞ্চের উপর বসলো। আয়ান দুটো মালাই চা অর্ডার করে দিল। দুজনে বসে বসে চা খেলো এবং টুকটাক গল্প গুজব করলো। সূর্য মামা তো সেই কবেই কুয়াশা আস্তরণে ঢাকা পড়েছে। সন্ধ্যা নামতে নামতেই ঠান্ডার প্রকোপ বেড়ে গেল। মিম ঠান্ডা হাত দুটোকে গরম করতে বারবার দুহাত ঘষছে। ফুলগুলো আয়ানের হাতে ধরা। আয়ান হুট করে মিমের এক হাত নিজের পকেটে গুজে নিল। মিম চকিত ভঙ্গিতে তার দিকে তাকালো, কিন্তু আয়ান সামনে তাকিয়ে এমনভাবে হাঁটছে যেন সে কিছুই করেনি। কি কি করছেন? ঠান্ডা এবং আয়ানের স্পর্শে মিমের গলা কেঁপে উঠল। আয়ান মিমের কানে ফিসফিসিয়ে জবাব দিল, তোমার হাত গরম করে দিচ্ছি। ছাড়ুন, আরে ছাড়ুন তো, মানুষ দেখলে কি ভাববে? ঠান্ডাতে তোমার হাত জমে যাচ্ছে আর তুমি লোকের কথা ভাবছো। লোকে যা বলার বলো, আই ডোন্ট কেয়ার। না, লাগবে না আমার হাত গরম করা। কেন? অন্য সব মেয়েদের মতো তুমিও তো ডিজার্ভ করো কেউ তোমার শীতল হাত দুটোকে উষ্ণ করে দিক। আর তোমার জন্য সেই ব্যক্তিটি আমি, তাই নিজের দায়িত্ব পালন করছি। মিম হাঁটতে হাঁটতে থেমে গেল। শুকনো ঢোক গিলে চোখের ঘন পাপড়িগুলো বারবার ঝাপটিয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে আয়ানের দিকে তাকিয়ে আছে। কি হলো মিস রকচটা, মুখ বন্ধ হয়ে গেল যে? মাত্র এক বাক্যে চুপ হয়ে গেলে? এখনো তো অনেক কিছু বলা বাকি আছে। মিম হতবিহ্বল হয়ে গেল। এদিকে আয়ান ওর দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। মিম আয়ানের পকেট থেকে হাত টেনে বের করে নিয়ে বলল, বাড়ি যাব, দেরি করে ফিরলে বাসায় কথা শুনতে হবে। আচ্ছা চলো, তোমাকে পৌঁছে দিয়ে আসি। দরকার নেই, আমি একাই যেতে পারবো। তোমার কি মনে হয় এই সময়ে আমি তোমাকে একা ছাড়বো? চলো, বাইক বাইরে পার্ক করেছি।
মিম চেয়েও না করতে পারল না, কারণ আয়ান তার কথা শুনবে না। চলন্ত বাইক শাসা করে ছুটে চলেছে। শীতল হাওয়া এসে সারা গায়ে বাড়ি খাচ্ছে। ঠান্ডাতে যেন মিমের দাঁতগুলো ঠকঠক করে কাঁপছে। মিম শক্ত করে আয়ানের কোমরের দিকটায় জ্যাকেট ধরে রেখেছে। সেদিনের মতো আজকে মিমও গলির মাথাতেই আয়ানকে থামতে বলল। মিম বাইক থেকে নেমে আয়ানকে আসি বলে চলে যেতে উদ্যত হলো, কিন্তু আয়ান পেছন থেকে তার চাদরের কোনা টেনে ধরল। যাওয়ার আগে একটা কথা বলে যাও। বলুন। আমার সাথে কাটানো আজকের সময়টা কেমন লাগলো তোমার? মিম নতমস্তকে মিনমিন করে জবাব দিল। সুন্দর। আয়ান মৃদু হাসল। এরপর হাত দিয়ে খুবই কোমলভাবে মিমের থুতনি ধরে তার মুখটা উপরে তুলল। লাজে মিমের ঠান্ডা গালগুলো ক্রমেই গরম হয়ে উঠতে শুরু করলো। আয়ান মিমের চোখে চোখ রেখে বলল, তোমার সুখ দুঃখ ভালো মন্দ সকল মুহূর্তের আমাকে সঙ্গী হবার অনুমতি দেবে কি মিম? মিম থমকালো। এ প্রথম আয়ান তার নাম ধরে ডাকলো। মেয়েটি যেন বাক্যহারা হয়ে পড়ল। মিমের মধ্যে আনন্দ, ভয়, সংশয়, লজ্জা সবকিছু যেন একসাথে কাজ করছে। আয়ান নিঃসন্দেহে একজন সুপুরুষ এবং ভবিষ্যতে হয়তো আমাকে কিছু নিয়েই কমপ্লেইন করার সুযোগ দেবে না, কিন্তু আমি কি তাকে বিশ্বাস করতে পারবো যদি কখনো উনি পাল্টে যান, অথবা আমার ভাগ্যে যদি আমার মায়ের মতো হয়ে থাকে? মিম এক সমুদ্র সমপরিমাণ দ্বিধায় ভুগছে। আয়ান তার পরিস্থিতি বুঝতে পেরে বলল, তোমার এখনই কিছু বলতে হবে না। তুমি যত পারো সময় নাও, তবে শেষ পর্যন্ত হ্যাঁ শুনতে চাই। আমি জানি তোমার এরকম করার পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই রয়েছে। আমি কখনো সেসব বলার জন্য তোমাকে ফোর্স করিনি, কারণ আমার মনে হয় যেদিন তুমি আমাকে বিশ্বাস করতে পারবে সেদিন নিজে থেকেই সব কিছু বলবে। আর আমি সেই দিনের অপেক্ষায় আছি। এখন বাসায় চলে যাও, ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে থেকো না। শত চেষ্টা করেও মিম মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না। তার ওষ্ঠদ্বর তিরতির করে কাঁপছে, আখি যুগল পানিতে ভরে উঠছে। মিম কোনো রকমে মাথা চাকিয়ে চলে গেল। আয়ান পেছন থেকে আবার বলল, ভিতরে গিয়ে মেসেজ দিয়ে জানিয়ে দিও। মিম এক মুহূর্তের জন্য থামল, কিন্তু পেছন ফিরল না, শুধু মাথা কাত করে হাত জানালো। এরপর ত্রস্ত পায়ে হেঁটে চলে গেল। মিম বাড়িতে ঢোকার আগে ফুলগুলোকে সযত্নে নিজের চাদরের নিচে লুকিয়ে নিল, যেন কারো চোখে পড়লে প্রশ্নের সম্মুখীন না হতে হয়। ঘরে ঢুকে সেগুলোকে ড্রেসিং টেবিলের ওপর রেখে আগে আয়ানকে মেসেজ করে জানিয়ে দিল, চলে এসেছি, আপনি সাবধানে যাবেন। মেসেজ পড়ে এক চিলতে হাসি ফুটে উঠল আয়ানের মুখে। ফোন পকেটে গুজে বাইকে স্টার্ট দিল। এতক্ষণ ধরে ঠান্ডার মধ্যে মিমের বাড়িতে পৌঁছানোর অপেক্ষা করছিল সে। জহিরুদ্দিন ভিলায় বাড়ির চার নারী একত্র হয়ে বসে আছে। মিতালি বেগমের হাতে ফোন, লাউড স্পিকারে তার মায়ের গলা ভেসে আসছে। নাতনিদের দেখার জন্য তিনি উতলা হয়ে যাচ্ছেন। রুচির নানি বাড়ি নাটোরে, সেখানে তার নানি এবং দুই মামা তাদের পরিবার নিয়ে থাকে। সূচির জন্মের 1 বছর আগে তাদের নানা পৃথিবীর মায়া ত্যাগ করে ধরনী থেকে বিদায় নিয়েছেন। সারা বছর ছেলে মেয়েদের পড়াশোনা, তাছাড়া বাবা মায়ের কর্মব্যস্ততার কারণে নানি বাড়িতে তেমন একটা যাওয়াই হয় না। কিন্তু বছরের শেষের দিকে বৃদ্ধ মহিলা মেয়ে এবং নাতি নাতনিদের দেখার জন্য আকুল হয়ে পড়েন, কারণ তিনিও জানেন এ সময় সবারই কম বেশি ছুটি থাকে। আজকেও ফোন করে পুরো পরিবারের সবাইকে যাওয়ার জন্য আকুতি মিনতি করছেন। রুচি বাবার বাড়ি ফিরলে তার সাথে কথা বলে জানিয়ে দেব বলে মিতালি বেগম কথা শেষ করলেন। শান্তা বেগম বললেন, বছরে একটা বাড়ি তো যাওয়া হয়, এই সুযোগে আমার মায়ের বাড়িতেও ঘুরে আসা হবে। মা বাবা তো নেই, কি হয়েছে, বড় ভাইটার সাথে দেখা সাক্ষাৎ করা যাবে। ছেলে দুটো বড় হওয়ার পর থেকে তো কোথাও যেতেই চায় না। তাছাড়া সিলেট যাওয়ার পর থেকে তো একবারও আর যাওয়া হয়নি। ঠিক বলেছেন, বছরে একটাবার যদি মায়ের বাড়িতে যেতেই না পারি তাহলে কি আর আত্মীয়তা থাকলো। রুচির বাবা আসলে কথা বলে দেখি উনি কি বলে। উনি তো আবার কোথাও যাওয়ার কথা শুনলেই না না করেন। আপনিও বড় ভাইয়ের সাথে কথা বলে রাজি করানোর চেষ্টা করেন। শান্তা বেগম আর মিতালি বেগমের মায়ের বাড়ি মূলত একই এলাকায়। বড় ভাইয়ের বিয়েতে যেই মিতালি বেগমকে পছন্দ করেছিলেন আজিমউদ্দিন, তারপর কিছুদিন পর তাকে নিজের ঘরের বউ করে নিয়ে এসেছিলেন।
নাটোরে যাওয়ার কথা শুনে দুই বোনই বেশ খুশি। রুচি তার নানির সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। বড় নাতনি হওয়ার সুবাদে আদরটাও বেশি পায় সে। এদিকে সূচিকে এসে আদর কম করা হয় এমনটা না, ও তো নিজেই সবাইকে এক মুহূর্তে আপন করে নিতে পারে। ইয়ে, কি মজা! গ্রামে গেলে ঘোরাঘুরি করা যাবে। তাছাড়া সেখানে আফসানা আছে, ওর সাথে তো কত দিন হলো দেখাই করা হয় না। আম্মু, তুমি যে করে হোক আব্বুকে রাজি করাও। আচ্ছা বাবা, আসুক তোদের বাবা, আমি কথা বলে নিবনি। কিন্তু গ্রামে যেতে চাচ্ছি, সেখানে কি রকম ঠান্ডা জানিস তো, বেশি করে সোয়েটার নিয়ে নিস। হ্যাঁ, সেগুলো নিয়ে নেব, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। আপু চলো আমরা এখন থেকে প্যাকিং করা শুরু করি। কোথায় যাওয়া হচ্ছে? আদিলের কথা শুনে সকলে তার দিকে তাকালো। কেউ কিছু বলে ওঠার আগে সূচি বলে উঠল, নানু বাড়ি যাচ্ছে আমরা সবাই। ও ভালো তো, যা ঘুরে আয়। ঘুরে আয় মানে? তুমিও তো যাবে আমাদের সাথে। তোর নানু বাড়িতে আমি যে কি করব? আরে নানু তো সবাইকে ইনভাইট করেছে, এখন শুধু আব্বু আর বড় আব্বু পারমিশন দিলেই হয়ে যাবে। সবাই যাক, আমি যেতে পারবো না। কেন? কারণ আমরা বন্ধুরা মিলে পিকনিক করব। শান্তা বেগম বললেন, পিকনিক পরে করিস, আগে কয়েকদিন নাটোর থেকে ঘুরে আসা হোক। তো তোমরা যাও না, আমার কেন যেতে হবে? কেন? আগে ছোট থাকতে তো রুচির সাথে ওর নানু বাড়িতে যাওয়ার জন্য ঠিকই বায়না করতি, এখন আবার কি হলো? ও বাড়ির সবাই তো তোকে কত আদর করে। আর তাছাড়া ভাবছি তোর মামার সাথে একটু দেখা করে আসব। ভাই কদিন আগেই ফোন দিয়ে বললেন তোদেরকে দেখে না সেই কতদিন ধরে। ঠিক আছে, যাব। আদিল দীর্ঘশ্বাস ফেলল। মা যখন বলছে তখন সাথে যেতেই হবে, আর কোনো উপায় নেই, না হলে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করে দিবে। তাছাড়া রুচি যখন যাচ্ছে তখন যাওয়াই যায়। আদিল ভাইয়াও রাজি হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, এখন শুধু আয়ন ভাইয়া মানলেই হয়ে যাবে। আপু চলো আমরা প্যাকিং করে নিই। সূচি বোনকে টেনে নিয়ে গেল উপরে ঘরে, এসে কাবার থেকে একটা একটা করে জামা কাপড় রুচিকে দেখাচ্ছে আর জিজ্ঞেস করেছে কোনটা নেবে। হঠাৎ জানালার দিকে তাকিয়ে পাশের বাড়িটায় চোখ পড়তে মন খারাপ হয়ে গেল তার। নানি বাড়িতে গেলে তো আর রাহাতকে দেখতে পাবো না। কিরে, তোর আবার কি হলো? এক্ষুনি তো লাফালাফি করছিলি, হুট করে আবার চুপ করে আছিস কেন? না কিছু না। সূচি মনে মনে ভাবল, নানি বাড়ি থেকে ঘুরে তাড়াতাড়ি তো চলে আসতে হবে, আর উনি তো এখন থেকে এখানেই থাকবে, তাহলে এত চিন্তা কিসের? কয়েকদিন আগে নানু বাড়িতে গিয়ে মজা করে আসি। রুচি বোনকে প্যাকিংয়ে সাহায্য করে ঘর থেকে বের হলো। ওরটা তো হলো, এবার নিজেরও টুকটাক কিছু গুছিয়ে নিতে হবে। নিজের ঘরে যাওয়ার সময় দেখলো আদিলের ঘরের দরজা অর্ধেক খোলা। সেদিক দিয়ে দেখা যাচ্ছে আদিল বিছানায় শুয়ে টেনিস বল বারবার দেয়ালে ছুটছে আর ক্যাচ ধরছে। এত বড় হয়ে গেল, তাও এখনো বল খেলার অভ্যাস গেল না। রুচি মুখ টিপে হেসে নিজের ঘরে চলে গেল। আদিলের মনে হলো কেউ তাকে দেখছে, তাই বল ছোড়া বন্ধ করে দরজার দিকে তাকালো। দেখলো এক কালো ছায়া সামনে দিয়ে গেল। তার পরক্ষণে রুচির ঘরের দরজা লাগানোর শব্দ ভেসে আসলো। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, তাও ভেতরে আসার সাহস নেই, ভীতু কোথাকার। আদিল ফিক করে হেসে আবার খেলায় ব্যস্ত হয়ে পড়ল। বিছানায় বসে বসে আয়ানের দেওয়া ফুলগুলো নাড়াচাড়া করছে মিম। এমন সময় তার দরজায় টোকা পড়ল। মিম তড়িঘড়ি করে উঠে ফুলগুলো সরিয়ে রাখলো, এরপর যে দরজা খুলে দিল। ব্যস্ত আছো? না বলো, তখন তুমি কি কি যেন বলতে চেয়েছিলে? হ্যাঁ, সেই ব্যাপারেই বলতে এলাম, চলো বসে কথা বলি। বাবা কি এমন কথা বলতে যাচ্ছে যার জন্য এত প্রস্তুতি নিচ্ছে? মিমের কাছে ব্যাপারটা বেশ সন্দেহজনক ঠেকছে। হাসান সাহেব সোফায় বসে বলতে শুরু করলেন, তোমার তো এটা অনার্স শেষ বর্ষ, তাই না? হ্যাঁ। আসলে আমার একজন কলিগের ছেলে আছে, পড়াশোনা শেষ করেছে, এখন ব্যবসা বাণিজ্য সামলাচ্ছে। আমার কলিগ তোমার সম্পর্কে জানতো, তাই তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব রেখেছে। মিম চমকে উঠল। এতক্ষণে তার বাবার মতলব বুঝতে পারল সে। অন্য কারোর সাথে বিয়ের কথা ভেবেই মনটা আটকে উঠল। আমি বলেছি তুমি পড়াশোনা করছো, তাই এখন বিয়ের কোনো পরিকল্পনা নেই, কিন্তু আমার মনে হয় প্রস্তাবটা খুব ভালো। ছেলে সম্পর্কে আমি যথেষ্ট খোঁজ খবর নিয়েছি এবং যা জেনেছি তারপর আমার তাকে পছন্দ। এমন ছেলেকে হাতছাড়া করা যাবে না।
যদিও আমি এখনো হ্যাঁ বলিনি, কিন্তু তোমার মতামত শোনার পরে তাদেরকে আমার উত্তর জানাতে হবে। তুমি কি বলো? মিম বাবাকে থামিয়ে দিয়ে উঠে দাঁড়ালো, এরপর উঁচু স্বরে জবাব দিল। এখন আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। আমাকে যদি এখানে তোমাদের সহ্য না হয় তাহলে সেটা বলে দিলেই তো পারো। এভাবে আমাকে তাড়ানোর জন্য একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না। ছি ছি, কি বলছো এসব তুমি মা? এটা তো তোমারই বাড়ি, তোমাকে তাড়াবো কেন আমরা? তোমার সমস্যা না হলেও অন্য কারো হয়তো আছে, তাই তুমি তাকে খুশি করার জন্যই এইসব করছো। হাসান সাহেব এবার কিছুটা জোর গলায় বললেন। মিম, এবার নিজের সীমানা অতিক্রম করছো তুমি। মিসেস হাসান স্বামীর কাছে এসে বললেন। আহা, কি করছো? শান্ত হও। মেয়ে যথেষ্ট বড় হয়েছে, তার সাথে তুমি এরকম ব্যবহার করতে পারো না। আর তাছাড়া তোমার হাইপার হওয়া ঠিক না। স্ত্রীর কথা শুনে হাসান সাহেব কিছুটা শান্ত হলেন, এরপর নরমভাবে বললেন। বিয়ে তো এক সময় করতেই হবে, তাই না? ছেলেটা ভালো, তাই আমি চাচ্ছিলাম। তুমি চাইলেই তো হবে না, বিয়েটা তো তুমি করছো না। আমি এইসব বিয়ে শাদীর মধ্যে নেই, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। মিম ডাগে ফুঁসতে ফুঁসতে ঘরে গিয়ে ধারাম করে দরজা লাগিয়ে দিল। বেলা বাজতে 4:45। জহিরুদ্দিন বাড়ির সকলে এদিক ওদিক হন্য হয়ে ছোটাছুটি করছে। এর কারণ 4টার দিকে মাইক্রো আসার কথা, কিন্তু এখন পর্যন্ত কারো প্রস্তুতি নেওয়া শেষ হয়নি। আদিল সোফায় পা মেলে বসে ফোন টিপছে, আর মাঝে মাঝে বাড়ির মেয়েদের এদিক সেদিক এটা সেটা নিয়ে ছোটাছুটি করতে দেখছে। বাড়ির 2 কর্তা যাবেন না বলে কাজের বাহানা দিয়ে আগেই কেটে পড়েছেন। আর আয়ানের মূলত সত্যি কাজ পড়ে গেছে, তাই ও আজ সকালেই ঢাকাতে রওনা দিয়েছে। মিতালি বেগম এবং শান্তা বেগম সকাল থেকেই রান্না করে ফ্রিজে রাখছেন। সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে রাখতে রাখতে বড্ড দেরি হয়ে গেছে, তাই মাত্র রেডিও হতে গেলেন তারা। সুচিত কোনো কাজে হাতে লাগায় না, তাই ও আগেই রেডি হয়ে বসে আছে। কিন্তু মায়ের ধমক শুনে বোনের সাথে একটু টুকটাক কাজ করছে সে। রুচি ওকে সব ঘরের জানালা বন্ধ করে দরজা বাইরে থেকে লাগিয়ে দিতে বলছে। সেই কাজ সম্পূর্ণ করতেই গেছে সে। 4টা বাজতেই বাইরে থেকে গাড়ির শব্দ শোনা গেল। যেহেতু শুধু 5 জন যাবে, তাই একটা মাইক্রো ভাড়া করা হয়েছে। নাও, গাড়ি এসে গেল, তাও তোমাদের এখনো রেডি হওয়াই হলো না। আদিল উঠে বাহিরে চলে গেল ড্রাইভারের সাথে কথা বলতে। এরপর ভেতরে এসে সব লাগেজ নিয়ে গিয়ে গাড়িতে তুলল। অবশেষে সকলেই তাড়াহুড়ো করে সব কাজ শেষ করে বের হলো। আদিল সামনে ড্রাইভারের সাথে বসলো, আর পেছনে বাকিরা বসে পড়ল। গাড়ি রওনা দিল নাটোরের উদ্দেশ্যে। মিম কাল রাত থেকে ফোন বন্ধ করে রেখেছে এবং ঘর থেকেও বেরোচ্ছে না। সেই যে কাল দরজা আটকিয়েছিল আর একবারও খুলেনি। মিসেস হাসান অবশ্য এসে কয়েকবার দরজায় নক করে গেছেন এবং মিমকে খেতে রেখেছেন, কিন্তু মিম কোনো সাড়া দেয়নি। মেয়েটা সারাদিন না খেয়ে আছে ভেবে তিনি চিন্তিত হয়ে হাসান সাহেবকে বললেন। মিম তো কাল থেকে ঘর থেকে বের হচ্ছে না, সারাদিন কিছু খায়নি। বলছি, এখন ওর বিয়ের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে দাও, তারপর বাস্তবতা বুঝে সে নিজেই একদিন রাজি হয়ে যাবে। ও তো ছোট থেকে খুব জেদি, এখন এ ব্যাপারে কিছু বললে আরও বেশি রাগারাগি করবে। হাসান সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। এ ব্যাপারে তিনি স্ত্রীর সাথে একমত। মেয়েটা তার ছোট থেকেই খুব জেদি, একেবারে মায়ের মতো হয়েছে। সেইও তো কথায় কথায় মুখ ফুলিয়ে বসে থাকতো। যাও, ওকে খেতে নিয়ে যাও, আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। হাসান সাহেব মেয়ের দরজা ধাক্কিয়ে তাকে ডাকল। মিম, দরজা খোলো, এসো খেয়ে নাও। ভেতর থেকে জবাব এলো। খাবো না, ক্ষুধা নেই। খাবারের ওপর রাগারাগি করে না মা, কাল রাত থেকে না খেয়ে আছো। বললাম তো খাবো না। আচ্ছা শোনো, আর বিয়ের কথা তুলবো না, তুমি যা বলবে তাই হবে। এবার বেরিয়ে এসো। মিম কিছুক্ষণ চুপ থেকে দরজা খুলে দিল। হাসান সাহেব মেয়ের হাত ধরে নিয়ে গিয়ে তাকে টেবিলে বসালেন। মিম এতক্ষণ জেদের বশে ক্ষুধা চেপে রেখেছিল, এখন যেহেতু তার কথা মানিয়ে নিয়েছে তাই খাওয়াই যায়। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে শুরু করলো। খাওয়া শেষ করে প্লেট একটু ভাত রেখেই বাগানে গেল। সেখানে আগে থেকেই জুলি ঘুরঘুর করছিল। অন্য সময় হলে মিমকে দেখে
তার কাছে দৌড়ে আসে, কিন্তু এখন এলোই না। তাই মিম নিজেই ওর কাছে গেল, সামনে ভাতগুলো দিয়ে গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল। কিরে, দেরি করে এসেছি বলে রাগ করেছিস? জুলি হু না কিছুই করলো না, শুধু লেজটাকে নাড়ালো। আমিও মাত্রই খেলাম, খাওয়া শেষ করেই তোর জন্য নিয়ে এসেছি। নে, আর রাগ করে থাকিস না, খেয়ে নে। কিন্তু জুলির মধ্যে কোনো হেলদোল দেখা গেল না, শুধু গোল গোল্ড সোনালি চোখ জোড়া দিয়ে মিমকে দেখছে। মিম হেসে বলল। তুইও তো দেখছি আমার মতোই হয়েছিস, রাগ করে মুখ ফুলিয়ে থাকিস। আচ্ছা মহারানী, আর কখনো দেরি করব না, এবার খেয়ে নে দেখি। বিড়ালটি যেন এবার অভিমান ভাঙলো, তাই তো ভাত মুখে তুলছে। মিম কিছুক্ষণ বসে বসে ওর খাওয়া দেখলো, এরপর ঘরে চলে গেল। ফোনটা চোখে পড়তেই খেয়াল হলো কাল রাতে রাগ করে বন্ধ করে রেখেছিল, এখনো তো অন করা হয়নি। তাড়াতাড়ি ফোন অন করে দেখলো রুচি এবং আয়ানের মেসেজ। রুচির মেসেজগুলো পড়ে বুঝলো সে কয়েকদিনের জন্য নানা বাড়িতে যাচ্ছে। মিম উত্তর দিল, ঠিক আছে, মজা কর, আর সময় পেলে কথা বলিস। আয়ানের মেসেজগুলো দেখতে চেয়েও দেখলো না। মিমের কেন জানি অকারণবশতই ছেলেটার উপর অভিমান হচ্ছে। প্রায় 2.5 ঘন্টা জার্নি করে রুচিদের নানি বাড়ি নাটোরে পৌঁছালো সবাই। বাড়ির গেটের সামনে বড় মামার মেয়েকে দেখে আফসানা বলে চিৎকার দিয়ে তাকে জড়িয়ে ধরল সুচি।